আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বেডটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। আমার মেয়েটা এতক্ষণ বসে বসে টিভি দেখছিল এখানে, আর ওর মিস আসে 10:30টার দিকে, প্রায় আসার সময় হয়ে গেল। তো সেই কারণে একটু ঘরটর গুছিয়ে নিচ্ছি, যে একটা মানুষ বাসায় আসলে যদি এলোমেলো দেখে তো তারও একটু কেমন কেমন লাগবে, আর নিজের কাছে তো খারাপ লাগবেই। তো যাই হোক, রুমটা একটু গোছানোই ছিল টুকটাক আর কি। তবুও যতটুকু বাচ্চা কাচ্চা একটু এলোমেলো করেছে সেটুকু একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বেডটা একটু ঝেড়েছি, তো ফ্লোরেও বেশ ময়লা পড়েছে, সেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ফ্লোরটা ঝাড় দিয়ে নিয়ে ভাবছি একবারে মুছে নিব। একবারে মুছে নিলে যেটা হয় যে বাসায় তো লোকজন যখন থাকে না, তখন যদি একটু মুছে নিতে পারি তখন কিন্তু সব থেকে ভালো হয়। মনে হয় কি যে এই মোছার পরে একদম ক্লিন হয়ে থাকে, আর এর উপর তো পাড়ানো হয় না, সে কারণেই মনে হয় এতটা ফ্রেশ লাগে। আর মাঝে মধ্যে যদি একটু হুইল পাউডার দিয়ে ঘরটা মোছা যায় তখন কিন্তু একদম এতটা ফ্রেশ লাগে যে মনে হয় কি ফ্লোরটায়, বিছানার থেকে ফ্লোরটাই অনেকটা ভালো। আর আমি অধিকাংশ টাইমেই ফ্লোরে বসে থাকি, আমার বেডের পরে তেমনভাবে চটকাতে বা অথবা বসতে ভালো লাগে না। বেডের পর বেশিরভাগই আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই এসে বসে। শুধুমাত্র মনে হয় একমাত্র আমি যে ফ্লোরে একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারি। আর খাটের পরে তেমন একটা ভালো হয় না, মনে হয় কি যে এই হয়তো দলা হয়ে যাবে, এখানে টান পড়ে যাবে, ওখানে টান পড়ে যাবে। তো ওই যে সোফাটা আছে, যেটা সোফার ফোম রাখা আছে, ওইটার পরেই বেশিরভাগ বসা হয়, আর নয়তো ফ্লোরে পা মিলিয়ে দিয়ে বসি। তো আমার একটু মাজার সমস্যা আছে। মাজার সমস্যা বলতে যাদের সিজারের ডেলিভারি করা, তাদের তো একটু মাজার সমস্যা আছেই। তো আমারও ওই একই অবস্থা, সেই সাথে তো শ্বাসকষ্ট। তো সে কারণে আমি একটু খুব ভালোভাবে করে বসতে পারি না, বসলেই আমার মাজায় যন্ত্রণাটা শুরু হয়ে যায়। তো ঘরটা মুছে নিয়েছি, নিয়ে একটু উপরে আসলাম চুলো ধরাতে। তো এখানে আমার মেয়েটা কিন্তু এই গোলা রুটি খেতে ভীষণ পছন্দ করে, তো এই কারণেই ওর জন্য আমি এই গোলা রুটিটা তৈরি করছি। আর ও এই রুটিটা পছন্দ করে, তার কারণ এটা অনেকটা নরম হয় এবং কিছুটা পরাটার মতো হয় খেতে। আর আমি এই গোলা রুটি কিন্তু সরিষার তেল দিয়ে ভাজি। তো সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু সেটার একটা অন্যরকম স্বাদ আসে, আর তাছাড়াও খুব আমার কাছে একটু টেস্টি মনে হয়। তো যাই হোক, সবার মুখের স্বাদ তো আর একরকম নয়। 3 থেকে 4টা পরাটা ভেজে নিয়েছি, নিয়ে ওর বাটিতে দিয়ে দিয়েছি, ও যে প্লেটটাতে খায় সেটাতে। আর আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল, যেহেতু মাছ নাই আর বাজারটা না তেমনভাবে করাও হচ্ছে না। আগে তো এই মেয়ের স্কুল থেকে আসার পথে বাজার করে নিয়ে আসতাম, কিন্তু এখন আর যেতে ইচ্ছা করে না, কারণ আগে তো প্রাইভেট পড়াতাম, ওখানে সমস্যা হতো না, আসার পথে করে নেওয়া যেত। কিন্তু এখন মনে হয় কি উল্টা দিকে যেতে গেলে একটু কষ্টই মনে হয়, আর আগে তো ওই পথ দিয়েই আসতাম, সে কারণে বাজারটাও করা হয়ে যেত। আর তাছাড়াও এখনও একটু সমস্যা হয়েছে, সে কারণেই আরও মাছটা কিনে আনতে পারিনি। তো সেই কারণে আজকে রান্না করছি, যে পুঁইশাক আছে আমার কাছে, সেই পুঁইশাকটা কেটে ওইটা একটু ভাজি করে নিচ্ছি পুঁইশাকের। তো পুঁইশাকটা আগে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে দেখুন আমি এখানে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে পুঁইশাকটা ভাজি করছি। আর এই পুঁইশাকটা কিন্তু যখন আপনাদের বাসায় মাছ থাকবে না অথবা নিরামিষ রান্না করতে হয়, তখন কিন্তু এরকম পুঁইশাক ভাজি খেতে বেশ মজা লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। কে কে আমার মতো এই ধরনের পুঁইশাক ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।
তো পুঁই শাকটা আরও তো বানের পুঁই শাক খেতে যে দারুণ টেস্টি হয়েছিল। মানে এটা তো আমি একটা ডাটা মুখে দিয়ে দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা, তো দেখলাম যে না, একদম মানে ঝাল লবণ পারফেক্ট হয়েছে। তো আমার কাছে ভীষণ ভালো লাগে এটা খেতে, কিন্তু আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার ছেলে এরা কেউ কিন্তু পুঁই শাক খায় না। ওইটা শুধু খাবো আমি এবং আমার ভাইয়া। আর যদি আমার হাজব্যান্ডের একটু মনে হয় যে ওটা নিবে তাহলে নিবে, আর যদি একদমই মনে হয় যে না ওটা খাবেই না, তাহলে ওটা ছুঁয়েও দেখবে না। তো এখানে আমি যে কড়াই বসিয়ে দিলাম আবার ডিমটা ভাজার জন্য, ভাজির কড়াই। আর আমি না এই কড়াইটাতেই ভাজাভাজি করি, কড়াইটা কখনো মাজি না, যদিও দেখে মনে হচ্ছে অনেকটা ক্লিন। আর এই ভিতরে সবসময় একটু না একটু তেল বেঁচেই থাকে। আবার কড়াইটা খুব সুন্দর করে নাতা দিয়ে মুছে ঢেকে রাখা হয়। যখনই আবার বেরো করি তখনই কিন্তু কড়াইটা এরকম চকচক করে। মানে একটু যত্ন করে রাখলেই যে কোনো জিনিস কিন্তু অনেক ভালো থাকে। আজ মেয়েকে স্কুলে নিয়ে যাইনি, তার কারণ হচ্ছে কিছু প্রোডাক্ট আমার ডেলিভারি দেওয়ার ছিল। তো সে কারণে আমি মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারিনি। তো ভাবলাম যে যাই হোক, স্কুলে যখন যাচ্ছে না তখন বাসায় টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নিই। আর 1 ঘন্টা আমাদের মনে হয় অনেকটা, আমাদের কাছে যারা আমরা হাউস ওয়াইফ আর সেই সাথে একজন ব্লগারও, তো তাদের কিন্তু 1 ঘন্টা মানে অনেকটা ব্যাপার। 1 ঘন্টার সময় মনে হয় যে কীভাবে কাজে লাগাবো সেটার জন্য আমরা মরিয়া হয়ে পড়ি, নিজের কখনো রেস্ট বুঝি না। তো আমারও ঠিক একই রকম মনে হয় যে কখন কোন টাইম অনুযায়ী কোন কাজটা করতে হবে। তো সবসময় মাথায় আমার কাজ করে যে আমার এই কয়টার ভিতরে আমাকে রান্না বান্না এবং ঘর গোছানোটা কমপ্লিট করতে হবে। তো আমি ঠিক সেভাবেই কিন্তু কাজে লেগে পড়ি, অথবা কাজটা গুছিয়ে সেভাবে করি। আমি যে কাজটাই করি না কেন গুছিয়ে করার চেষ্টা করি, সে কারণেই হয়তো খুব একটা টাইম টু টাইম হয় না, একটু আর কি এলোমেলো হয়। তো আমার মনে হয় যে যে কাজটাই করি না কেন গুছিয়ে করাটাই ভালো। যেমন সকালে উঠেছি, অনেক ভোরে উঠেছি, ভোরে উঠে ফজরের নামাজ পড়ে ছেলে এবং ওর আব্বু নাস্তাটা তৈরি করে দিয়েছি। তো ওদের নাস্তা তৈরি করে দেওয়ার পর মেয়ের একটু খাওয়াইছি সকালের দিকে। তো ওকে খাওয়াতে খাওয়াতে 10টার মতো বেঁচে যায়, আর 10টার পরে দেখা যাচ্ছে আমি আবার বেডটা ভালো করে ঝেড়ে নিলাম, তারপর রুমটা একটু ঝাড়ু দিয়ে তারপরে রুমটাও মুছে নিলাম। তো মুছে নিয়ে এখন ভাবছি এখন তো রান্না করতে হবে, দুপুরে রান্নার টাইম আছে। তো 10:30টার মতো লেগে গেছে আমার ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট করতে। তো 10:30টার দিকে আমি গেছি রান্না করতে। তো 10:30টার দিকে রান্না করতে যে আমি 2 ভাগে রান্না করেছি, তরকারি 2 ভাগে রান্না করেছি, ভাত করেছি, করে নিচেই আসছি 11:30টার দিকে। 11:30, হ্যাঁ 11:30টার দিকে, ততক্ষণও আমার ভাতটা আর কি উপর দেওয়া হয়নি, চুলায় আছে। তো যাই হোক, রান্নাটা প্রায় শেষের দিকে। তো ভাতটা যেহেতু চুলায় আছে সে কারণে আমি আর বসে থাকলাম না। এদিকে ছেলে এসেছে স্কুল থেকে, ওর আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে স্কুল। তো ও তো অনেক দূরে যায়, মানে আমার এখান থেকে না হলেও প্রায় 8-10 কিলো দূর ওর স্কুল। তো বাসে করে যাতায়াত করে, ও অনেক ক্লান্ত হয়ে গেছে এই গরমে। তো ওকে তাড়াতাড়ি ঠান্ডা পানি দিলাম, দেওয়ার পরে ওকে একটু খাবার দিব যে ও খেয়ে যেন গোসলে যায়। আসলে ওকে যদি এখনই গোসল করতে যেতে বলি তাহলে ও রেগে যাবে, বলবে যে আম্মু আমি এখনই আসলাম, তুমি এখনই যেতে বলছো। তবে ওকে যদি এই খাবারটুকু দিয়ে নিই বলে এটা খেয়ে তারপর গোসলে যাও, তখন আর কিন্তু কিছুই বলবে না। আসলে বাচ্চাদের মাথা কিন্তু তখনই গরম থাকে যখন তাদের একটু খিদা লাগে। তো বাইরে থেকে যখনই যে কোনো মানুষ, আপনার হাজব্যান্ড হোক অথবা সন্তান হোক, তারা যখনই ফিরবে তাদেরকে সামনে যে কোনো কিছু একটু নাস্তা আগিয়ে দিবেন। তো
তো তারা ওই নাস্তাটা খেয়ে একটু পানি খাওয়ার পর আপনি ঠান্ডা মাথায় যে কথাটাই বলবেন তারা কিন্তু সেই কথাটাই মেনে নেবে। আর এটা আপনার নিজের পক্ষে হলেও আপনি একটু একটাবার খেয়াল করে দেখুন, বাইরে থেকে যে দখল, সামনে হয়তো আপনি কিছুই করতে যাননি, শপিং করতে গিয়েছেন, তবুও সেটাও তো একটা জার্নি বলে। তো ওখান থেকে আসার পর কেউ যদি আপনাকে একটু ঠান্ডা পানি দেয় অথবা একটু খাবার দেয়, তখনটা সেই মুহূর্তটা কিন্তু অনেকটা ভালো লাগে। তো ঠিক তেমনই যে বাসার প্রত্যেকটা সদস্যদের যদি আমরা একটু যত্নশীল করে যত্ন করে হচ্ছে ওদের দেখাশুনো করি, তাহলে কিন্তু যে কোনো সম্পর্ক হচ্ছে খুব গভীর হয় এবং খুব সুন্দর হয়। তো এখানে আমার ছেলেটা গোসল করে চলে আসছে, আর আমি যে ঘর ডোরের একটু ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর আমি হচ্ছে গোসল করতে মানে যখন 10টা বাজে, আমি রেগুলারই 10টা কি 10:30 এর ভিতরে গোসলটা সেরে নিই। তো আমি গোসল করে তারপর কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম। তো যে কারণে এখন আর গোসল করার চিন্তা নাই। তো আমার ছেলেটা নিজে হাতে মাখিয়ে খেতে পছন্দ করে না, মানে ওকে যদি এই যে ভাতটা মাখিয়ে দিচ্ছি আমি, এটা মাখিয়ে দিলে ও হচ্ছে খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর একবারও কিছু বলবে না। আর ও যেহেতু স্কুল থেকে আসছে, ওকে যদি এইটুকু আমি করেই না দিতে পারি তাহলে আর কি হলো। তো এখানে এই যে পুঁই শাকের তরকারিটা আমার ছেলে তো খাবে না, তো ওকে ডিম দিয়ে দিলাম, এবার ও খেয়ে নেবে। এই যে ভাতটা মাখিয়ে দিয়েছি, কিচ্ছু বলা লাগবে না। আর এখানে আমার হাজব্যান্ডের ভাত এবং আমার ভাতও বেড়ে নিয়েছি। ইতিমধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে, তো উনিও ফ্রেশ হয়ে নিল একটু, নেওয়ার পরে ভাতটা কিন্তু দিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন আর পুরো সময়টা জুড়ে দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হয়তো আপনি আমার চ্যানেলে একটা লাইক দিতে ভুলে গেছেন, তো আমি একটু মনে করিয়ে দিলাম, তো অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক মোটিভেশন করে যে ভিডিওটা তৈরি করতে। তো আপনাদের কাছে বরাবরই একটা অনুরোধ করি যে আপনাদের কাছে আমার যে ভিডিওর যে কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, এবং যদি অনেক ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন। একদম সন্ধ্যা লেগে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে ছাদে আসতে। তো আমি এই টাইমে গাছে পানি দিই, তারপরে খাবার পানি নিয়ে যাই। তো খাবার পানিটা নিয়ে আমার হাজবেন্ড গেছে, আর আমার এইদিকে হচ্ছে একটু থালা বাসন মাজার ছিল। তো আমি দুপুরে যে পায়েসটা করেছিলাম, সেই পায়েসটা করার পরে কড়াইটাতে কিন্তু লেগেছিল। তো এটা ভিজিয়ে রেখেছিলাম মূলত এই কারণেই, আমি হচ্ছে ইচ্ছা করেই আসিনি উপরে, যে ওটা একটু ভিজতে টাইম দেওয়া লাগবে। তো ওটা যদি ঠিকঠাকভাবে না ভিজতো তাহলে হয়তো ওটা ওঠানো আমার পক্ষে একটু কষ্টকর হয়ে যেত। তো সেই কারণেই হচ্ছে যখন রান্না করেছিলাম এবং হচ্ছে পায়েসটা বেড়ে নিয়েছিলাম, তখনই আমি ওইটাতে পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখেন একদম খুন্তিতে একটু ডলা দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে তল থেকে যে লেগে গিয়েছিল ওই জিনিসটা উঠে গেছে, একটু পুড়ে গিয়েছিল, তো সেইটা উঠে গিয়েছে। আর এখন এই যে নেট দিয়ে ঘষা দিলেই হচ্ছে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরো ছাদটা একটু ঝাড় দেওয়ার ইচ্ছা আছে, তবে ওই যে সন্ধ্যা দিকে একটু সময় হাতে ছিল, আর একটু নরমও তো থাকে, এই টাইমে রোদ থাকে না। তো সেই কারণে আমি ছাদটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। তাছাড়াও আমার 2টা কাঁথা চাপ দেওয়ার অর্ডার আছে, আর কাঁথাগুলো তো আর ময়লার ভিতরে ফেলে করা যায় না, সেটার জন্য সুন্দর করে পরিষ্কার করা দরকার হয়। তো এমার্জেন্সিভাবে কাঁথাটা দেওয়া লাগবে। তো সে কারণে ভাবছি আজকে তো আর হলো না কাঁথায় ছাপ দেওয়া, কালকে করে দিব এটা। তো তার কারণে আমি আগে ছাদটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর ছাদটা একটু পরিষ্কার থাকলে দেখতে ভালোই লাগে, কিন্তু কি আর করব, বাসায় যে বাচ্চা কাচ্চা আছে তারা তো একের পর এক দুষ্টামি করেই, ময়লা ফেলায়। তারপরেও গাছে যত পাতা পুতো আছে সেগুলো উড়ে আসে, আর বৃষ্টি তো হতেই আছে, একটু বাতাস হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একটু শ্যাতলা হয়ে যাচ্ছে, আবার টাটা রোদে শুকাচ্ছে। এই করে ছাদটা অনেকটা দেখতে খারাপ হয়ে গেছে।
তো সমস্যা নেই, যেই শীতকাল আসবে তার আগে একদম ফুল পরিষ্কার করে পরিপাটি করে নিব। আর হচ্ছে শীতের সবজি লাগানোরও খুব ইচ্ছা রয়েছে, দেখা যাক কবে কিনতে যেতে পারি। যেদিন নার্সারিতে কিনতে যেতে পারবো সেদিন নিয়ে আসবো। তবে এখনই লাগানোর ঠিক সময়, যে এখনই যদি লাগাই তাহলে শীত আসতে আসতে হচ্ছে হয়তো আমি ফলনটা পেয়ে যাব। কাপড়গুলো এখনও পর্যন্ত তোলা হয়ে ওঠেনি, তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাব। আর কাপড়গুলো উঠাতে উঠাতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো একটা ভালোই হলো যে একবারে হচ্ছে কাপড়গুলো উঠিয়ে তারপরে নিচে যেয়ে একবারে নামাজ পড়তে দাঁড়াবো। তো আমার মেয়েটা কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো ওকে আর উঠাইনি আমি, যেহেতু ওর হচ্ছে স্কুলে একটু হোমওয়ার্ক নাই, এক্সাম রয়েছে, সে কারণে হোমওয়ার্কটা আপাতত বন্ধ আছে। তো এক্সামের কারণে দেখা যাচ্ছে ওর বাড়তি যে হোমওয়ার্কগুলো করতে হতো সেটা আর করতে হচ্ছে না। তো সে কারণে এখন আর ডাকলাম না, ভাবলাম যে একবার আমি নামাজটা পড়ে তারপর ওকে ডাকবো। তো ওখানে ঘুমাচ্ছে, ঘুমাতে থাকুক। তো আমি এইদিকে একটুখানি মাথায় হাত দিলাম, আমারই দেখে বলছে আম্মু আমার কোলে আসো। তো আমি বলছি যে আমি এখন নামাজ পড়বো, তুমি যদি ওঠো তাহলে উঠে যাও। তো বাইরের দিকে আবার তাকিয়ে দেখছিলাম যে আমার ছেলেটা নামাজে গেছে কিনা। তো ওকে হচ্ছে আগে নামাজে যেয়ে মানে ওকে আগে নামাজে পাঠিয়ে তারপর আমি নামাজে দাঁড়াই। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।